মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি যে একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। ছেলেটার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। ঘুমের অভাবে তার শরীর একদম ভেঙে পড়েছে, এমনকি সে ঠিক করে চোখ তুলে তাকাতেও পারছিল না। ওখানকার সিকিউরিটি গার্ডরা যখন ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ওকে বাঁচানোর জন্য তারা দ্রুত ছাদের দিকে দৌড়ে যায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই ছেলেটা ছাদ থেকে নিচে পড়ে যায়। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা একজন প্রফেসরকে লেকচার দিতে দেখি। সে ইনসোমনিয়া বা অনিদ্রা নিয়ে কথা বলছিল। সহজ কথায় বলতে গেলে ইনসোমনিয়া হলো ঘুম না হওয়ার একটি অসুখ, যার মূল কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা। প্রফেসর সবাইকে বোঝাচ্ছিল যে যদি কোনো মানুষ টানা 3 দিনের বেশি না ঘুমায় তবে তার মস্তিষ্কের অবস্থা পুরোপুরি বিগড়ে যায়। সে এমন সব জিনিস দেখতে শুরু করে যার কোনো বাস্তবে অস্তিত্বই নেই। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালোসিনেশন। আর ঘুমের এই সমস্যা শুধু কয়েকদিনের জন্য নয়, বরং কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত চলতে পারে। এরপর আমাদের পরিচয় হয় জেন নামের এই মেয়ের সাথে, যে ওই মেডিকেল কলেজেই পড়াশোনা করে। জেনের বাবা মা কেউ বেঁচে নেই, তাই সে তার দাদি আর বোনের সাথে থাকে। নতুন বাড়িতে আসার পর থেকেই যে নিরাপত্তা নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছিল, তাই প্রতি রাতে সে বারবার গিয়ে চেক করে যে গেটের তালা ঠিক মতো লাগানো আছে কিনা। এমনকি ঘুমের ঘরেও সে খেয়াল রাখে যে তার দাদি ঠিক আছে কিনা। অন্যদিকে জেনের ছোট বোন জুন একটা মিউজিক ব্র্যান্ডের সাথে কাজ করে, তাই বাড়ি ফিরতে তার প্রায় অনেক রাত হয়ে যায়। আর এই নিয়ে জেন সারাক্ষণ টেনশনে থাকে। রাতে ঘুম না আসায় সে সারা রাত পড়াশোনা করে কাটিয়ে দেয়, আর সকাল হতে নিজের ছোট রেস্টুরেন্টের জন্য রান্না বান্না শুরু করে দেয়। এভাবে অনেক কষ্টে জেনের দিন কাটছিল। এরপর দেখানো হয় যে প্রফেসর নিচা ইনসোমনিয়া প্রজেক্টের জন্য ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে জেন জানায় যে সে সেই ব্যক্তি যে এই পর্যন্ত সবচেয়ে বেশি সময় অর্থাৎ টানা 3 দিন না ঘুমিয়ে কাটিয়েছে। আসলে জেনের জীবনের চাপ অনেক বেশি ছিল। তার ছোট বোন ঠিক মতো বাড়ি ফেরে না, আর কিছু জিজ্ঞেস করলে সে ঠিকঠাক উত্তরও দিত না। পুরো পরিবারের দায়িত্ব এখন জেনের কাঁধেই, তার উপর তাদের অনেক দেনাও রয়েছে। আজ সেই লোনের ফাইনাল নোটিশও চলে এসেছে। কোনো উপায় না পেয়ে সে প্রফেসর নিচার কাছে গিয়ে বলে যে টাকার অভাবে সে তার পড়াশোনা চালিয়েও যেতে পারবে না। তখন প্রফেসর তাকে বোঝায় যে মেডিকেল কলেজে পড়ার সুযোগ সবাই পায় না, তাই এভাবে তার হার মানা ঠিক হবে না। তাকে সাহায্য করার জন্য প্রফেসর জেনকে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরির অফার করে, কিন্তু জেন দেখে যে কাজের বেতন খুবই সামান্য। যদি সেই কাজটা করে তবে তাকে নিজের ওই ছোট রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে হবে, যা দিয়ে সে কোনো মতে সংসার চালাচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে সে ভীষণ দোটানায় পড়ে যায়। তখন প্রফেসর তাকে একটা জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানির কার্ড দেয় আর জানায় যে তারা তাদের একটি নতুন ওষুধের রিসার্চের জন্য কিছু ভলান্টিয়ার খুঁজছে, আর এই কাজের জন্য তারা তাকে বেশ ভালো অঙ্কের টাকাও দেবে। জেনের টাকার খুব দরকার ছিল, তাই সে আর দেরি না করে সরাসরি সেই কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর একটা অ্যানিমেশনের মাধ্যমে তাকে এই বিশেষ রিসার্চের ব্যাপারে জানানো হয়। এই প্রজেক্টের নাম হলো ডিপ। সে জানতে পারে যে আমাদের মস্তিষ্কে কিউরেটোনিন নামের একটি হরমোন থাকে। এই হরমোনের ক্ষমতা এতটাই বেশি যেটি ব্রেন ডেড হয়ে যাওয়া রোগীদেরও বাঁচিয়ে তুলতে পারে। মানুষের মস্তিষ্কে হরমোন কেবল তখনই তৈরি হয় যখন সে জেগে থাকে। পুরো প্রক্রিয়াটিকে 3টি লেভেলে ভাগ করা হয়েছে। আপনি যত উপরের লেভেলে যাবেন এই হরমোনের ঘনত্ব ততটাই বাড়তে থাকবে। সব দেখানোর পর সেখানে রিসার্চ সেন্টারের ডিরেক্টর হ্যান্স মিলার আসেন। সে জেনকে বোঝায় যে তাদের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। সে উদাহরণ দিয়ে বলে যে শরীরে মেলাটোনিন হরমোন বাড়লে যেমন ঘুম পায়, ঠিক তেমন এই কিউরেটোনিন হরমোন মানুষকে সারাক্ষণ জাগিয়ে রাখতে সাহায্য করে। জেন সরাসরি জানতে চায় যে এই কাজের জন্য সে কত টাকা পাবে। হ্যান্স মিলার জানায় যে লেভেল 1 এর জন্য সে 1 লাখ টাকা পাবে। একবারে এতগুলো টাকা পাওয়ার কথা শুনে জেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর মিলার জেনের কানের পেছনে একটি ছোট মাইক্রোচিপ লাগিয়ে দেয়। জেনের মস্তিষ্ক থেকে যে কিউরেটোনিন হরমোন বেরোবে তাই চিপেই জমা হবে। চিপ লাগানোর পর সে জেনকে একটি বিশেষ ঘড়ি দেয়। এই ঘড়িতে জেন দেখতে পাবে তার চিপে কত শতাংশ হরমোন জমা হয়েছে। 100% হয়ে গেলেই তাকে ল্যাবে এসে হরমোন জমা দিয়ে যেতে হবে। তবে তাদের চুক্তির মূল শর্ত ছিল জেন ডি প্রজেক্টের ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শর্তটা ছিল অন্য, যে সে কোনোভাবেই ঘুমাতে পারবে না। যদি সে টানা 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের বেশি ঘুমিয়ে পড়ে তবে ওই মাইক্রোচিপটি শর্ট সার্কিট হয়ে যাবে আর জেন তৎক্ষণিক মারা যাবে। এই কথা শুনে জেন বেশ ভয় পেয়ে যায়। সে প্রশ্ন করে যে শর্তের কথা তাকে আগে কেন জানানো হয়নি, কিন্তু যেহেতু সে ততক্ষণে সই করে ফেলেছে তাই আর ফিরে আসার কোনো উপায় ছিল না। রাতে যখন সে পড়াশোনা করছিল তখন ঘড়িতে দেখে যে হরমোন লেভেল 41% হয়ে গেছে। এদিকে তার খুব টেনশন হচ্ছিল, আবার অন্যদিকে এই ভেবে শান্তিও পাচ্ছিল যে এবার তার সব ঋণ শোধ হয়ে যাবে। এরপর সে তার দাদির কাছে গিয়ে কিছুটা সময় কাটায়। ওদিকে আজও তার বোন জুন অনেক রাতে বাড়ি ফেরে, তাও আবার এক অজানা ছেলের গাড়িতে। জেন তার বোনের কাছে ওই ছেলেটির পরিচয় জানতে চায়, কিন্তু জুন উত্তর না দিয়ে তার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জেন যখন তাকে থামানোর জন্য হাত ধরে তখন জুনের ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এটি দেখে জুন মন খারাপ করে
নিজের ঘরে চলে যায়। এই ঘটনায় জেনেরও খুব খারাপ লাগে। সে অনুভব করে যে তার বোনের সাথে তার সম্পর্কটা দিন দিন তেতো হয়ে যাচ্ছে। পরদিন কলেজের লাঞ্চের সময় হঠাৎ একটা ছেলে জেনের সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে যে তুমিও কি ডিপ প্রজেক্টের সাথে যুক্ত আছো। হঠাৎ এমন প্রশ্নে জেন একদম চমকে যায় আর তাড়াহুড়ো করে হাতের ঘড়িটা লুকোনোর চেষ্টা করে। যে ছেলেটি তাকে এই প্রশ্ন করেছিল তার নাম ইউনান। ইউনান বেশ হাসি খুশি আর আমোদের স্বভাবের ছেলে, যে ক্লাসরুমের চেয়ে নাইট ক্লাবগুলোতেই বেশি সময় কাটায়। আসলে ইউনানের কাছে পার্টি করাই ছিল তার জীবনের প্রধান কাজ। সেও প্রফেসর নিজের মাধ্যমেই এই রিসার্চের কথা জানতে পেরেছিল আর স্রেফ টাকার লোভে এতে যোগ দেয়। জেন তাকে সতর্ক করে দেয় যে এই প্রজেক্টের ব্যাপারে অন্য কাউকে কিছু জানানো যাবে না, কিন্তু ইউনান জানায় যে তারা একা নয়, এই প্রোগ্রামে আরো অনেকেই আছে। এরপর আমাদের দেখা হয় সিনের নামের এই ছেলেটির সাথে। সিন একজন নামকরা ইনস্টাগ্রাম ফ্যাশন ব্লগার যার প্রচুর ফলোয়ার আছে। সিন পড়াশোনায় খুব মেধাবী ছিল, কিন্তু বাড়ির সবাই ডাক্তার হওয়ায় তাদের চাপে পড়ে তাকেও মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। সিনের ঘুমের প্রচন্ড সমস্যা আছে, সে স্লিপিং পিল ছাড়া একদমই ঘুমাতে পারে না আর এই কারণেই সেই ডি প্রোগ্রামে নিজের নাম লিখিয়েছে। সিনের সাথে সবসময় পিচ নামের আরো একটি ছেলে থাকে। পিচ খুব লাজুক আর শান্ত স্বভাবের। ভিডিও গেম খেলায় তার নেশা ছিল। বাস্তব জীবনে তার কোনো বন্ধু নেই বললেই চলে, তবে ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়ায় তার অনেক বন্ধু। সে ফ্রি ফায়ার গেমের একনিষ্ঠ ভক্ত। এখন এই চারজন এক জায়গায় বসে ডি প্রজেক্ট নিয়ে গল্প করতে থাকে। তারা সবাই প্রজেক্ট বেছে নিয়েছে কারণ এখান থেকে খুব সহজে অনেক টাকা আয় করা সম্ভব। তারা একে অপরের ফোন নম্বর অদল বদল করে নেয়। পরের দিন দেখা যায় যে তাদের সবার শরীরের কিউরেটনের লেভেল 100% হয়ে গেছে। তাই তারা সবাই মিলে হ্যান্স মিলারের কাছে যায় আর শরীর থেকে মাইক্রোচিপ বের করে নেয়। শর্ত অনুযায়ী তাদের সবাইকে 1 লাখ থাই বাদ দিয়ে দেওয়া হয়। একসাথে এত টাকা পেয়ে তারা সবাই খুব খুশি হয় আর শপিং করতে বেরিয়ে পড়ে। জেন তার ঋণের কিছু কিস্তি পরিশোধ করে আর তার বোনের জন্য একটা দামি স্মার্টফোন কেনে। এরপর তারা চারজন মিলে একটা পার্টিতে যায়। সেখানে সিন হঠাৎ সবাইকে বলে যে প্রজেক্টে আসার পর থেকে তার সারাক্ষণ মনে হচ্ছে যে যেন কেউ তাদের উপর নজর রাখছে বা তাদের পিছু নিচ্ছে। যদিও বাকিরা এই কথাটাকে খুব একটা গুরুত্ব দেয় না। জেন তখন তাদের জিজ্ঞেস করে যে যদি মিলার তাদের লেভেল 2 এর অফার দেয় তবে তারা কি সেটা গ্রহণ করবে। টাকার লোভে সবাই তখন রাজি হয়ে যায়। তাদের মনে শুধু একটাই চিন্তা যে লেভেল 2 তে তাদের আর কতক্ষণ জেগে থাকতে হবে। রাত 9টা বাজতেই জেন বাড়ির জন্য রওনা দেয়। জেনের এভাবে তাড়াতাড়ি চলে যাওয়াটা ইউনানের একটু খারাপ লাগে। ইউনান আগে থেকেই জানতো যে পিচ মনে মনে সিনকে পছন্দ করে, তাই সুযোগ বুঝে সে ওদের দুজনকে একসাথে পাঠিয়ে দেয়। সিনের সাথে সময় কাটিয়ে পিচও খুব খুশি হয়। এদিকে জেন বাড়ি ফিরে তার বোন জুনকে নতুন ফোনটা গিফট করে, যা দেখে জুন অনেক খুশি হয়। কিন্তু জুন যখন জিজ্ঞেস করে যে তুমি এত টাকা কোথায় পেলে, তখন জেন তার কথা এড়িয়ে যায় আর সে তাকে বলে যে সে একটা পার্ট টাইম জব করেই টাকা জমিয়েছে। পরদিন প্রফেসর মিলার ওদের সবাইকে ডাকে। এবার সে তাদের জানায় যে লেভেল 2 তে তাদের শরীর থেকে আরো ঘন কিউরেটনিন সংগ্রহ করতে হবে আর এর জন্য তাদের টানা 5 দিন জেগে থাকতে হবে। এই কথা শুনে সবাই একদম থতমত খেয়ে যায়, কারণ টানা 5 দিন না ঘুমিয়ে থাকা কোনো সাধারণ কথা নয়। টাকা নিয়ে কথা হতেই তারা জানতে চায় যে এই লেভেলে তারা ঠিক কত টাকা পাবে। তখন হ্যান্স মিলার জানায় যে লেভেল 2 এর জন্য তাদেরকে 5 লাখ থাই বাদ দেওয়া হবে। এই অফার শুনে সবার তো চোখ কপালে। স্বপ্নেও তারা এত বড় অঙ্কের কথা ভাবতেও পারেনি। সবার মনে এখন রঙিন স্বপ্ন ডানা মেলতে শুরু করে। সিন ভাবতে থাকে যে তার প্লাস্টিক সার্জারির কথা আর ইউনান তার পছন্দের বাইক কেনার স্বপ্ন দেখতে শুরু করে। স্রেফ টাকার লোভেই তারা সবাই লেভেল 2 এর জন্য রাজি হয়ে যায়। কিন্তু এবারের লড়াইটা ছিল আগের চেয়ে অনেক বেশি কঠিন। আজ লেভেল 2 এর তৃতীয় দিন। এতদিন না ঘুমানোর ফলে সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাস্কেটবল খেলার সময় ইউনান ঠিক মতো চোখই খুলতে পারছিল না, এমনকি বল পাস দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এক পর্যায়ে তার হ্যালোসিনেশন হতে শুরু করে। তার মনে হয় যে বিপক্ষে দলের ছেলেরা তার মৃত মাকে নিয়ে ঠাট্টা করছে। রাগের মাথায় সে একটা ছেলেকে ঘুষি মেরে বসে, অথচ ছেলেটা তাকে কিচ্ছুই করেনি। তখন ইউনান বুঝতে পারে যে তার মস্তিষ্ক এখন উল্টোপাল্টা সব জিনিস কল্পনা করতে শুরু করেছে। তার ঘড়িতে হরমোন লেভেলের মাত্রা তখন মাত্র 24%। এদিকে পিচও একবার হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। অন্যদিকে জেনের অবস্থা খুব খারাপ ছিল। 3 দিন না ঘুমানোর ফলে সে গেটের তালাটাও ঠিক মতো লাগাতে পারছিল না। বাড়িতে তার বোন যখন খুব নিচু স্বরে গিটার বাজাচ্ছিল, সেই আওয়াজটাও জেনের কাছে তীরের মতো বিচ্ছিল। যন্ত্রণায় সে মেজাজ হারিয়ে ফেলে আর জুনের উপর ভীষণ চিৎকার করতে থাকে। তার এই ব্যবহার দেখে জুন একেবারে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে আসলে এমন কি কাজ করছে যার জন্য তার ব্যবহার এইভাবে বদলে যাচ্ছে। জেন কোনো উত্তর না দিয়ে উল্টো রেগে সেখান থেকে চলে যায়। 4 দিন কেটে যাওয়ার পরও সিনের হরমোন লেভেল ছিল মাত্র 37%। ল্যাবে ক্লাসের সময়
সময় জেন দেখে যে একটা ডেড বডির জায়গায় তার দাদি শুয়ে আছে। দৃশ্যটা দেখে সে ভয়ে কাঁপতে থাকে। তারা সবাই এখন চরম আতঙ্কের মধ্যে আছে। তবে জেন একটা ব্যাপার খেয়াল করে যে ইউনানের হরমোন লেভেল বাকিদের চেয়ে অনেকটা বেশি। জেনের রহস্য জানতে চাইলে ইউনান বলে যে সে প্রতিদিন প্রচুর পরিশ্রম আর ওয়ার্কআউট করে। তখন জেন বুঝতে পারে যে শুধু জেগে থাকলেই চলবে না, শরীরকে সচল রাখলে আর খাটলে এই হরমোন দ্রুত তৈরি হয়। এরপর তারা সবাই মিলে একটা দারুণ প্ল্যান বানায় যে পিচের বাড়িতে তারা সারা রাত পার্টির ব্যবস্থা করে। সবাই মিলে সুইমিং পুলে মজা করতে থাকে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে আর তারা জেগেও থাকতে পারে। সেখানে জেন আর ইউনানের মধ্যে কিছু ব্যক্তিগত কথাবার্তা হয়। জেন তার বাবা মায়ের স্মৃতিগুলো তার সাথে শেয়ার করে। সে জানায় যে কিভাবে তার বাবা তার মাকে খুন করে নিজেও আত্মহত্যা করেছিল। সেই থেকে সে নিজের নিরাপত্তা নিয়ে এতটা দুশ্চিন্তায় থাকে। ওদিকে ইউনানও জানায় যে তার বাবা মা এই পৃথিবীতে আর নেই। এভাবেই না ঘুমিয়ে তাদের 4 রাত কেটে যায়। আজ তাদের মধ্যে কেউ চোখ খুলে রাখতে পারছিল না। আর কোনো উপায় না দেখে ইউনান সবার জন্য একটা কড়া ড্রিঙ্ক বানায় যার নাম স্টিমুল্যান্ট। যদি ওই পানীয় খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে তবু এটা তাদের জেগে থাকতে সাহায্য করবে। এখন প্রাণের ভয়ে তারা সবাই মিলে সেই ড্রিঙ্কটা খেয়ে নেয়। ড্রাগের প্রভাবে সবাই একদম পাগলের মতো নাচতে শুরু করে। এই উত্তেজনার মাঝেই জেন হঠাৎ ইউনানকে কিস করে বসে। ইউনান তো আগে থেকেই জেনকে পছন্দ করত। এখন সে জেনের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সিন ওয়াশরুমে যাওয়ার সময় একটা ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহল আর ভয় নিয়ে যখন সে ভেতরে ঢুকে তখন তার ভয়ে রক্ত হিম হয়ে যায়। সে দেখে যে পুরো ঘর জুড়ে তারই অজস্র ছবি আর ভিডিওতে ভর্তি। আসলে সিনকে যে মানুষটা এতদিন ধরে ফলো করছিল সে অন্য কেউ নয় বরং তার নিজেরই বন্ধু পিচ। এই ভয়াবহ দৃশ্য দেখে সিন আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তার ঘড়িতে সেই 30 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে যায়। বাকিরা সবাই দৌড়ে আসে আর সিনকে জাগানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু তার চোখ খুলছিল না। পিচ নিজের ভুল বুঝতে পেরে ডুকরে কেঁদে ওঠে কারণ তারই জন্য সিনের আজ এই দশা। ঘড়ির সময় যখন একদম শেষ সেকেন্ডে পৌঁছায় ঠিক তখনই সিনের জ্ঞান ফিরে আসে। এবার তারা সবাই হাড়ে হাড়ে বুঝতে পারে যে এই প্রজেক্টটা আসলে কতটা ভয়ঙ্কর। তবে এই পুরো ঘটনা আর তাদের এই মানসিক চাপের মাধ্যমেই তাদের সবাই কিউরেটোনিন লেভেল 100% হয়ে যায়। পরদিন তারা মিলারের কাছে যায় আর তাদের শরীর থেকে মাইক্রোচিপ খুলে ফেলা হয়। নিজেদের টাকা বুঝে পাওয়ার পর তারা পরিষ্কার জানিয়ে দেয় যে এই রক্ত হিম করা প্রজেক্টের অংশ তারা আর হতে চায় না। মিলার তাদের লেভেল 3 জন্য 25 লাখ থাইবাতের লোভ দেখায় কিন্তু এবার আর কেউ তার ফাঁদে পা দেয় না। এতদিন না ঘুমানোর পর তারা সবাই বাড়ি গিয়ে এমন ভাবে ঘুমায় যেন মনে হচ্ছিল তারা সবাই মারা গেছে। পরদিন কলেজে পিচ সিনের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে বলে যে সে সিনকে পছন্দ করতে বলে এমনটা করেছে, তাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। কিন্তু পিচের উপর থেকে সিনের বিশ্বাস পুরোপুরি উঠে যায়, তাই সে তাকে ক্ষমা করতে পারে না আর এখনো তাকে দেখলে ভয় পায়। এদিকে প্রফেসর নিচা জেনকে ডেকে জানায় যে তার রেজাল্ট খুব খারাপ হয়েছে। নিচা তাকে বলে যে যদি ওই জার্মান কোম্পানির কাজের জন্য তার পড়াশোনার ক্ষতি হয় তবে যেন সেই কাজটা তখনই ছেড়ে দেয় কারণ টাকা পরেও কামানো যাবে কিন্তু পড়াশোনার সময় আর ফিরবে না। জেন তাকে জানায় যে সে কাজটা আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় জেন এমন এক দৃশ্য দেখে যা দেখে তার কলিজা শুকিয়ে যায়। সে দেখে যে কলেজের এক ছাত্র মারা গেছে আর তার কবজিতে বাঁধা গড়িতে হার্টবিট 0 দেখাচ্ছে। জেন বুঝে যায় যে এই ছেলেটা ডি প্রজেক্টের ছিল আর 1 মিনিটের বেশি ঘুমিয়ে পড়ার কারণেই তার প্রাণ চলে গেছে। এই সিন দেখে জেন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর জেন যখন বাড়ি ফিরছিল ইউনান তাকে একটা কনসার্টে যাওয়ার জন্য বলে কিন্তু জেন সরাসরি তাকে মানা করে দেয়। সে বলে যে তার রেজাল্ট খুব খারাপ হয়েছে আর এখন তাকে শুধু পড়াশোনায় মন দিতে হবে। এইসব পার্টি বা ডেট করার সময় তার হাতে নেই। জেনের এই কথাগুলোর জন্য ইউনানের খুব খারাপ লাগে কারণ সে সত্যিই জেনকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু জেন তার অনুভূতিগুলো বুঝতেই চাচ্ছিল না। ইউনান এতটাই ভেঙে পড়ে যে জীবনে প্রথমবার তার আর পার্টি করতে ইচ্ছে করছিল না। ঠিক সেই রাতেই জেনের দাদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে জেনের দাদির এখনই অপারেশন করতে হবে কিন্তু জেনের কাছে তখন এত টাকা ছিল না। নিরুপায় হয়ে জেন যখন তাকে অন্য কোথাও শিফট করার কথা ভাবছিল তখনই তার বোন জোন এসে তার হাতে 1 গাদা টাকা দেয়। এটি দেখে জেন তো একেবারে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে জোনের কাছে এত টাকা কোথা থেকে এলো। তখনই জেনের নজর যায় জোনের হাতের দিকে, সেখানে সেই ডি প্রজেক্টের ঘড়িটা বাঁধা। জেন বুঝতে পারে যে তার বোনই মরণ খেলায় পা বাড়িয়েছে। সে জোনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা কতটা বিপজ্জনক কিন্তু জোন নিজের সিদ্ধান্ত অটল থাকে। সে এই ঝুঁকিটা নিয়েছিল শুধু তার দিদিকে সাহায্য করার জন্য। অন্যদিকে ইউনান বাড়ি ফিরে দেখে যে তার ঘর
পর থেকে তার মায়ের সব স্মৃতিচিহ্ন উধাও হয়ে গেছে, এমনকি তার পছন্দের মাছগুলোকেও তার বাবা সরিয়ে ফেলেছে। রেগে গিয়ে এর কারণ জানতে চাইলে তার বাবা বোঝায় যে ইউনানের মা মারা গেছে, কয়েক বছর হয়ে গেছে, আর সে চান ইউনান এখন স্বাভাবিক জীবন কাটাক। কিন্তু ইউনান উল্টো তার বাবার উপর চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে জেন দেখে যে জুন বাড়িতে নেই আর তার ফোনও বন্ধ। কোনো উপায় না দেখে জেন সরাসরি মিলারের ল্যাবে পৌঁছায়। সেখানে মিলার ছলনা করে জেনের শরীর ল্যাবের 3 মাইক্রোচিপ ঢুকিয়ে দেয়। জেন যখন ওটা বের করতে বলে তখন মিলার তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে শর্ত দেয় যে জেন যদি তার বন্ধুদের ল্যাবের 3 জন্য রাজি করাতে পারে তবে সে জুনের শরীর থেকে চিপ বের করবে। জেন তাকে পুলিশের ভয় দেখালে মিলার বলে যে তারা চুক্তিতে সই করেছে, তাই পুলিশ তাদের কিচ্ছু করতে পারবে না। নিজের ছোট বোনকে বাঁচানোর জন্য জেন ছটফট করতে থাকে। সে তার বন্ধুদের ডেকে সব সত্যি কথা খুলে বলে। ইউনান তো জেনকে সাহায্য করার জন্য সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু পিচ আর সিন সরাসরি মানা করে দেয়। তারা বলে যে লেভেল 2 তে তাদের যান বেরিয়ে যাওয়ার দশা হয়েছিল, আর লেভেল 3 মানে তো নিশ্চিত মৃত্যু। কারণ একজনের জীবনের জন্য তারা 4 জন নিজেদের জীবন বাজি রাখতে পারবে না। জেন তাদের অনেক বোঝায় যে জুন এখনো খুব ছোট ও একাই ধকল সইতে পারবে না, কিন্তু সিন আর পিচ সেখান থেকে চলে যায়। পরে জুন তার দিদি জেনের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে তার একটা ভুলের জন্য জেন আজ বিপদে পড়েছে, কিন্তু জেন তাকে জড়িয়ে ধরে বলে যে এতে জুনের কোনো দোষ নেই, তাদের চিকিৎসার জন্য ওই টাকাটা খুব দরকার ছিল। ওদিকে সিন আর পিচেরও মনে শান্তি ছিল না। তাদের বারবার মনে হচ্ছিল যে বিপদের সময় বন্ধুদের একা ছেড়ে দিয়ে তারা খুব বড় ভুল করেছে। শেষ পর্যন্ত বন্ধুদের টানে তারাও আর ঘরে বসে থাকতে পারে না। পরদিন জেন আর ইউনান যখন মিলারের কাছে পৌঁছায় তারা দেখে যে পিচ সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সিনও সেখানে চলে আসে। এখন এই 4 জন মিলে ডিপ লেভেল 3 অংশ হতে প্রস্তুত। তারা জানতো যে এতদিন জেগে থাকার জন্য তাদের এমন কারো সঙ্গ দরকার যাকে তারা ভরসা করতে পারে। তারা সবাই মিলে প্রফেসর নিজাকে সব কথা খুলে বলে। যেহেতু নিজাই তাদের এই প্রজেক্টের কথা বলেছিল তাই তিনি নিজেকে অপরাধী মনে করছিল। সে তাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেয় আর নিজের বাবার একটা পুরনো হাসপাতালে তাদের নিয়ে যায়। প্রফেসর তাদের জেগে থাকার ইনজেকশন দিতে শুরু করে আর কথা দেয় যে সে তাদের সবসময় তাদের পাশে থাকবে। প্রথম দিনটা কোনো মতে কেটে গেল। তারা বুঝতে পারে যে 24 ঘন্টা পার হওয়ার পরও হরমোন লেভেল মাত্র 5% ঠেকে আছে। এভাবে 5 দিন কেটে যায়, কিন্তু লেভেল পৌঁছায় মাত্র 28%-এ। আজ তাদের জেগে থাকার 6ষ্ঠ দিন। টানা 6 দিন না ঘুমানোর ফলে সবার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে শুরু করে। পিচ যখন গেম খেলছিল তার হেলুসিনেশন হতে শুরু করে। তার মনে হতে থাকে যে বাইরে সত্যি যুদ্ধ লেগে গেছে আর সে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। সিনের অবস্থা হচ্ছিল শোচনীয়। আয়নায় সে নিজের মুখে অসংখ্য ব্রণ আর দাগ দেখতে পায়। এদিকে জেনের মনে হতে থাকে তার বোন জুন মারা যাচ্ছে। তারা সবাই পাগলের মতো আচরণ শুরু করতে থাকে। জুন কোনো মতে জেনকে শান্ত করার চেষ্টা করে। তখন সিন রাগের মাথায় পাশের আয়নাটা ভেঙে ফেলে। আয়না ভাঙার শব্দে সবাই থমকে যায়। সিন চিৎকার করে জেনকে দোষ দিতে থাকে যে জেনের কারণে আজ তার চেহারার এই দশা আর তার কেরিয়ার বরবাদ হয়ে গেছে। ইউনান তাকে শান্ত করতে গেলে সিন তাকেও অপমান করে বসে। সে বলে যে ইউনান এসব শুধু জেনকে ইমপ্রেস করার জন্য করছে, কিন্তু জেন তাকে কোনোদিন পাত্তাও দেবে না। এই কথা শুনে ইউনান প্রচন্ড রেগে গিয়ে সিনকে ধাক্কা দেয়। পিচ যখন তাদের থামিয়ে বন্ধুদের কথা মনে করাতে আসে ইউনান তাকেও সাইকো বলে অপমান করে। আসলে টানা 6 দিন না ঘুমানোর ফলে তাদের মানসিক অবস্থা এতটাই বিগড়ে গিয়েছিল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেন প্রফেসর নিজাকে ডাকার জন্য বাইরে বের হয়, কিন্তু পাশের একটা ঘরে গিয়ে সে যা দেখে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখে যে সিসিটিভির মাধ্যমে তাদের সবার উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে ডিপ প্রজেক্টের সব গোপন ফাইলও রাখা আছে। সে ফাইলগুলো থেকে জানতে পারে যে হ্যান্স মিলার আসলে কোনো সায়েন্টিস্টই নয়। এই পুরো ভয়ঙ্কর খেলার পেছনে অন্য কেউ বরং খোদ প্রফেসর নিজাই রয়েছে। ঠিক সেই মুহূর্তে নিচা সেখানে চলে আসে আর বলে জেন তোমার এখানে আসাটা ঠিক হয়নি। জেন কোনো মতে সেখান থেকে পালিয়ে তার বন্ধুদের কাছে ফিরে আসে আর সবাইকে জানিয়ে দেয় যে প্রফেসর নিজাই এই সবকিছুর মাস্টার মাইন্ড। কিন্তু ততক্ষণে প্রফেসর এই এলাকার মোবাইল সিগন্যাল জ্যাম করে দিয়েছে আর বাইরে যাওয়ার সব দরজা লক করে দিয়েছে। সিন রাগের মাথায় সব সিসিটিভি ক্যামেরা ভাঙতে শুরু করে। এরই মধ্যে ইউনানের অবস্থা খারাপ হতে থাকে আর সে আর চোখ খুলে রাখতে পারছিল না। দেখতে দেখতে সে গভীর ঘুমে তলিয়ে যায়। 60 সেকেন্ডের বেশি ঘুমিয়ে পড়ার কারণে ইউনানের হার্টবিট বন্ধ হয়ে যায় আর সে সাথে সাথে মারা যায়। প্রফেসর নিচে কম্পিউটারে ইউনানের এই অবস্থা দেখে ল্যাবের ভেতরে ছুটে আসে আর তার শরীর থেকে চিপ বের করার চেষ্টা করে, কিন্তু তখনই মৃত ইউনান হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে আর নিজেকে আক্রমণ করে বসে। আসলে আসল কাহিনী হলো তারা আগেই বুঝে গিয়েছিল যে তারা কোনোভাবেই লেভেল 3 পার করতে পারবে না। তাই সবাই মিলে একটা প্ল্যান বানিয়েছিল। জেন এমন একটা ওষুধ পেয়েছিল যা ইনজেক্ট করলে কিছু সময়ের জন্য হার্টবিট বন্ধ হয়ে যায়। তারা ইউনানের শরীরে সেই ইনজেকশন দিয়েই মৃত্যুর নাটক করেছিল যাতে নিজেকে ফাঁদে ফেলা যায়। এখন সবাই মিলে নিজেকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলে
ফেলেছে। তখন প্রফেসর নিচা পর্দার আড়াল থেকে এক ব্রেন ডেড রোগীকে দেখায়, যার নাম জেড। গল্পের একদম শুরুতে আমরা যে ছেলেটিকে ছাদ থেকে পড়ে যেতে দেখেছিলাম, সেই জেডই ছিল প্রফেসর নিচার প্রেমিক। জেড নিজে অনিদ্রা বা ঘুম না হওয়া নিয়ে রিসার্চ করছিল, আর দিনের পর দিন না ঘুমানোর ফলে তার হ্যালোসিনেশন হতে শুরু করে। সে ঘুরে সে কল্পনার বাস্তবের পার্থক্য ভুলে যায় আর ছাদ থেকে পড়ে কোমায় চলে যায়। প্রফেসর নিচে তাকে বাঁচানোর জন্যই এই অমানসিক রিসার্চ করছিল। সে সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে কিউরেটোনিন সংগ্রহ করে নিজের প্রেমিককে আবার বাঁচিয়ে তুলতে চেয়েছিল। এই কথা শুনে জেন রাগে একদম ফেটে পড়ে। সে বলে, একজনকে বাঁচানোর জন্য নিজে এতগুলো মানুষের জীবন বিপন্ন করে দিয়েছে। তখনই নিজেকে বাঁচাতে নিজা জেনকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। এখন জেনের হাতে আছে মাত্র 1 মিনিট সময়। বাকি বন্ধুরা কোনো মতে প্রফেসরকে অজ্ঞান করে দেয় আর পাগলের মতো জেনকে জাগানোর চেষ্টা করতে থাকে। তারা তাকে সিপিআর দেয়, কিন্তু জেন চোখ খুলছিল না। সবাই যখন আশা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে, ঠিক তখনই জেনের বোন জুন এসে তার বুকে সজোরে কিল ঘুষি মারতে থাকে আর অলৌকিক ভাবে জেনের হার্টবিট ফিরে আসে। শেষ পর্যন্ত বন্ধুত্বেরই জয় হয়। পুলিশ এসে প্রফেসর নিজাকে গ্রেফতার করে আর ডি প্রজেক্টের সাথে যুক্ত সবার শরীর থেকে মাইক্রোচিপ বের করে নেওয়া হয়। জেন এবং তার বন্ধুরা লেভেল 3 অংশ নিলেও তারা কোনো টাকা পায় না, কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় বিষয় ছিল যে তারা সবাই বেঁচে আছে আর সুস্থ আছে। এরপর আমরা দেখি সবার জীবনে আবার শান্তি ফিরে এসেছে। ইউনান তার বাবার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে। পিচ বুঝতে পেরেছে যে ভার্চুয়াল জগতের চেয়ে বাস্তবের বন্ধুরাই বেশি দামি। সির মেডিকেল পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছে। আর জেন ও জুনের মাঝখানে সব দূরত্ব মুছে গেছে আর তারা খুব সুন্দরভাবে নিজেদের রেস্টুরেন্ট চালাচ্ছে। এই চারজন এখন একে অপরের বেস্ট ফ্রেন্ড। আর এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।